হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি অ্যাক্সেস। আজ আমরা আলোচনা করব রেলওয়ে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো নিয়ে যে আমরা আলোচনার সেশনটি শুরু করেছি সেই সেশনের সেট নাম্বার 5 আজকে আমরা আলোচনা করব। তো চলো দেখে নেই প্রথম কোশ্চেন কি রয়েছে। প্রথম কোশ্চেনে রয়েছে দেখো, ভারতীয় 200 টাকার ব্যাঙ্ক নোটের উল্টো দিকে অঙ্কন করা মঙ্গলযানটি কি দর্শায়, অর্থাৎ এটা কি ইন্ডিকেট করে। দেখো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কি, এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন সি, অর্থাৎ মহাকাশে ভারতের আন্তঃগ্রহ প্রথম অভিযান, এটাকে কিন্তু ইন্ডিকেট করে। কারণ হচ্ছে এটি ছিল কি মহাকাশের ভারতের আন্তঃগ্রহ প্রথম অভিযান ছিল এটি, এই যে মঙ্গলযানটি দেওয়া রয়েছে এটি। দেখো মহাকাশে ভারতের আন্তঃগ্রহ প্রথম অভিযান মঙ্গলযানটি 2013 সালের 5ই নভেম্বর কিন্তু পৃথিবীর কক্ষপথ থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়। আর এই মঙ্গলযানটি সফল হয়েছিল, আর এই মঙ্গলযানটি কিন্তু মঙ্গল গ্রহে একটি অরবিটার হিসেবে কাজ করে এবং ইসরো বিশ্বে মহাকাশ সংস্থা হিসাবে মঙ্গল গ্রহে পৌঁছানোর দিক থেকে কিন্তু চতুর্থ স্থানে রয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, এম ভর বিশিষ্ট ভরের একটি বস্তু ভি বেগে গতিশীল গতি করলে, ভি বেগে গতি করলে তাহলে এর ভরবেগ কী হবে। তো দেখো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন বি, অর্থাৎ এম বি হবে এখানে রাইট অ্যান্সার। তো তোমরা এখানে দেখে নাও এই যে ভরবেগ, ভরবেগের সূত্র কি, ভরবেগ হচ্ছে ভরবেগ সমান সমান ভর ইন্টু বেগ, এটাই হচ্ছে ভরবেগ। পি ইকুয়াল টু হচ্ছে ভরবেগ, আর এম ইকুয়াল টু হচ্ছে কি ভর, আর ভি ইকুয়াল টু হচ্ছে কি বেগ। তাহলে পি ইকুয়াল টু কী হচ্ছে এখানে এম বি হয়ে যাচ্ছে কিন্তু এখানে রাইট অ্যান্সার। তাহলে এখানে অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, ব্রোঞ্জ হলো একটি, অর্থাৎ ব্রোঞ্জ কি, ব্রোঞ্জ কিন্তু একটি কি রয়েছে, ব্রোঞ্জ কিন্তু একটি রয়েছে আমাদের সংকর ধাতু, অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। দেখো সংকর ধাতু হলো কি, সংকর ধাতু হচ্ছে একাধিক ধাতু বা একটি ধাতুর সাথে বিভিন্ন উপাদানের মিশ্রণকে কিন্তু কি বলা হয়, সংকর ধাতু বলা হয়। কোন কোন ধাতু মিলিত হয়ে ব্রোঞ্জ গঠিত হয়, দেখো এখানে সাধারণত তামার সঙ্গে টিন মিশিয়ে কিন্তু ব্রোঞ্জ প্রস্তুত করা হয়, আর এছাড়াও দস্তা, ম্যাঙ্গানিজ, অ্যালুমিনিয়াম, নিকেল এগুলো মিশিয়ে কিন্তু আমাদের ব্রোঞ্জ উৎপাদন করা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম্বুজ গোল গম্বুজ ড্যাশে অবস্থিত। এই গোল গম্বুজ পৃথিবী দ্বিতীয় বৃহত্তম যে গোল গম্বুজ রয়েছে সেটি কোথায় রয়েছে, এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে বিজয়পুর, বিজয়পুরা যে রয়েছে এখানে কিন্তু রয়েছে, এটা রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, তরল অবস্থা থেকে একটি বস্তুর গ্যাসীয় অবস্থায় পরিবর্তনকে বলা হয়, অর্থাৎ তরল অবস্থা থেকে যখন গ্যাসীয় অবস্থায় পরিবর্তন হবে তাকে কি বলা হবে। এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার, বাষ্পীভবন হবে এখানে রাইট অ্যান্সার। তো এখানে দেখো জল কি হয়, তরল অবস্থা থাকে, সেই জল যখন জলীয় বাষ্পরূপে উপরে উঠে যায় তখন কিন্তু সেটা গ্যাসীয় অবস্থায় পৌঁছে যায়। তাহলে এই যে তরল থেকে গ্যাসীয় অবস্থায় যাচ্ছে এটাকে কিন্তু বাষ্পীভবন বলা হয়, অর্থাৎ যে কোনো তরল বস্তু যদি গ্যাসীয় অবস্থায় পরিবর্তন হয় তাহলে তাকে কিন্তু বাষ্পীভবন বলা হয়ে থাকে। অপশন এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, ড্যাশ একটি উপভোক্তাদের আদায় করা কর যা উৎপাদন থেকে বিক্রয় পর্যন্ত সরবরাহ শৃঙ্খলার প্রতি ধাপে যখনই মূল্য সংযোজন করা হয় তখন এই পণ্যের উপর একটি কি এটি ধার্য করা হয়। তাহলে এখানে কোনটি ধার্য করা হয় পণ্যের উপর, এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অর্থাৎ ভ্যাট হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। দেখো তোমরা এই ভ্যাটের ফুল ফর্ম কী রয়েছে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। আর এই ভ্যাট একটি কি পরোক্ষ কর যা উৎপাদনের প্রতিটি স্তরে মূল্যের উপর প্রযুক্ত হয়। 1986 সালে ভারতে মোট ভ্যাট চালু করা হয়েছিল। আবার দেখো 1996 সালে কেন্দ্রীয় সরকার ভ্যাটের ধরন অনুসরণ করে অন্তঃশুল্ক সংগ্রহ করা শুরু করে এবং এর নাম দেয় কি সেন ভ্যাট, SENVAT। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, বিখ্যাত ফুটবল খেলোয়াড় মারাদোনা নিম্নোক্ত দেশগুলির কোনটির অধিবাসী, অর্থাৎ কোনটির অধিবাসী রয়েছেন এই বিখ্যাত ফুটবলার মারাদোনার। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি, এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন ডি, অর্থাৎ আর্জেন্টিনার অধিবাসী কিন্তু তিনি ছিলেন। আর দেখেন এখান থেকে যেটা জানবো এই আর্জেন্টিনা সম্পর্কে একটু জেনে নিই। আর্জেন্টিনার রাজধানীর নাম কি, আর্জেন্টিনার রাজধানীর নাম কিন্তু হচ্ছে বুয়েনোস আইরেস। আর এর মুদ্রা কি, এর মুদ্রা হচ্ছে আর্জেন্টাইন পেসো হচ্ছে এই আর্জেন্টিনার মুদ্রা। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, ড্যাশ হলো আধুনিক পর্যায়বৃত্ত বা তালিকার বা পর্যায় সারণীর প্রথম ধাতুগল্প। তাহলে প্রথম ধাতুগল্প কিন্তু কথা বলা হয়েছে, এখানে কিন্তু ধাতুগল্প খালি বলা নেই, প্রথম ধাতুগল্প বলা রয়েছে। এখানে দেখো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি। তো চলো পর্যায় সারণীটা আগে দেখে নিই। পর্যায় সারণীটা দেখো এখানে যে রয়েছে ধাতুগুলো, এই যে 13, 14, 15, 16 এই যে কয়েকটা আমাদের শ্রেণী রয়েছে, এই শ্রেণীগুলো এবং এইদিকে যে পর্যায়গুলো রয়েছে মোটামুটি 2 থেকে 6 পর্যন্ত যে পর্যায়গুলো রয়েছে, এই পর্যায়গুলোর মধ্যে যেগুলো রয়েছে এখানে এগুলো কিন্তু সব হচ্ছে কি। আর দেখো ধাতুগল্প কাকে বলে, ধাতুগল্প হলো এক ধরনের মৌলিক পদার্থ যা ধাতু বা অধাতু, ধাতু ও অধাতুর মাঝামাঝি এবং একই সাথে উভয়ের ধর্ম প্রকাশ করে থাকে, সেটাই হচ্ছে কি আমাদের ধাতু গল্প। আর এখানে দেখো ধাতু গল্পগুলো দেওয়া রয়েছে, এই 13 নম্বর শ্রেণীতে রয়েছে। এইদিকে দেখো তোমার 1টা 2টা 3টা 4টা 5টা পর্যায় রয়েছে, এই পর্যায়ের মধ্যেই কিন্তু আমাদের 13, 14, 15, 16 এই শ্রেণীগুলো তো রয়েছে। আর এইদিকে পর্যায় রয়েছে 1, 2, 3, 4, 5টা।
অর্থাৎ 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর এই পর্যায়ের মধ্যে কিন্তু আমাদের রয়েছে কি এই যে ধাতুকল্পগুলি সেগুলো কিন্তু এই পর্যায়ের মধ্যে রয়েছে। আর দেখো সাধারণত আমার কিন্তু 6টি মৌলিক ধাতুকল্প হিসেবে ধরা হয় 6টিকে, সেগুলি হলো তোমার ব্রোন, তারপরে সিলিকন, জার্মেনিয়াম, তারপরে হচ্ছে আর্সেনিক, তারপরে অ্যান্টিমনি, তারপরে হচ্ছে টেলুরিয়াম। এগুলো কিন্তু হচ্ছে কি মৌলিক 6টি ধাতুকল্প। আরও কয়েকটি ধাতুকল্প রয়েছে, সেটা আরও 5টি রয়েছে এছাড়াও, সেগুলি হচ্ছে কি কার্বন, তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম, তোমার সেলেনিয়াম, তারপরে হচ্ছে পোলোনিয়াম, তারপরে হচ্ছে কি অ্যাস্টাটিন। এই কয়েকটা কিন্তু ধাতুকল্প রয়েছে। তো এখানে সব নামগুলো দেওয়া রয়েছে ধাতুকল্পগুলি, তোমরা এগুলো দেখে নেবে। তারপরে দেখো এই যে ধাতুকল্প বা ধাতুর, এগুলো কি অ্যাকচুয়ালি ধাতুর মতো দেখতে হলেও এই ধাতুকল্পগুলি কিন্তু সাধারণতভাবে কি হয় ভঙ্গুর হয়, অর্থাৎ ধাতুর থেকে ধাতুকল্প কিন্তু অনেক ভঙ্গুর হয়ে থাকে। আর এদের তড়িৎ পরিবাহিতা কম হয়, ধাতুর থেকে ধাতুকল্পের তড়িৎ পরিবাহিতা কিন্তু কম হয়ে থাকে। আর রাসায়নিক বিক্রিয়া ধাতুকল্প কী করে বেশিরভাগ ক্ষেত্রেই অধাতুর মতো কিন্তু আচরণ করে থাকে রাসায়নিক বিক্রিয়ার ফলে। পরবর্তী কোশ্চেন দেখে নিই। পরবর্তী কোশ্চেনে দেখো রয়েছে একটি অণু গঠনে ব্যবহৃত পরমাণুর সংখ্যাকে বলা হয়, অর্থাৎ একটি অণু গঠনে ব্যবহৃত পরমাণুর সংখ্যাকে কি বলা হয়। এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, অর্থাৎ তোমার পারমাণবিকতা কিন্তু বলা হয়ে থাকে। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে কোন খেলোয়াড়ের আত্মজীবনীর নাম প্লেয়িং ইট মাই ওয়ে। দেখো এটা একজন বিখ্যাত খেলোয়াড়ের আত্মজীবনীর নাম রয়েছে, সেটা হচ্ছে প্লেয়িং ইট মাই ওয়ে। এটা হচ্ছে আমাদের যাকে আমরা লিটল মাস্টার বলে চিনি, তার কিন্তু এটা হচ্ছে আত্মজীবনীর নাম। তাহলে হচ্ছে সচিন তেন্ডুলকর যিনি রয়েছেন তার কিন্তু আত্মজীবনীর নাম হচ্ছে প্লেয়িং ইট মাই ওয়ে। ইনি একজন ভারতের বিখ্যাত ক্রিকেট প্লেয়ার ছিলেন। তারপরে দেখো আর একটা রয়েছে সেটি হচ্ছে এ সেঞ্চুরি ইজ নট এনাফ। এটাও কিন্তু খুব এসে থাকে। এটা কার? এটা হচ্ছে সৌরভ গাঙ্গুলি কিন্তু আত্মজীবনী এ সেঞ্চুরি ইজ নট এনাফ। তারপর আরও রয়েছে গোল্ডেন গার্ল যেটি বলা হয়, তা কাকে বলা হয়? সেটা হচ্ছে গোল্ডেন গার্ল কিন্তু হচ্ছে পিটি ঊষা, তার আত্মজীবনীর নামও কিন্তু রয়েছে কি গোল্ডেন গার্ল। আর মাই মিউজিক মাই লাইফ এটি কার? এটি কিন্তু হচ্ছে পণ্ডিত রবি শঙ্করের আত্মজীবনীর নাম হচ্ছে মাই মিউজিক মাই লাইফ। তারপরে রয়েছে একটা, সেটা হচ্ছে আই অ্যাম মারাদোনা। এটা কিন্তু ডিয়েগো মারাদোনার আত্মজীবনী হচ্ছে আই অ্যাম মারাদোনা। তারপরে একটা রয়েছে অ্যান অটোবায়োগ্রাফি, এটি কিন্তু হচ্ছে জওহরলাল নেহরুর একটি আত্মজীবনী। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে ইন্ডিয়া নামের উৎপত্তি ঘটেছে ড্যাশ থেকে, অর্থাৎ ইন্ডিয়া নামের উৎপত্তি হয়েছে কোথা থেকে। এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন ডি, অর্থাৎ সিন্ধু নদী থেকে কিন্তু ইন্ডিয়া নামের উৎপত্তি হয়েছে। অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তো দেখো এই সিন্ধু নদী থেকে কীভাবে তোমার ইন্ডিয়া নামের উৎপত্তি হলো। দেখো ইংরেজি নাম যেটা রয়েছে ইন্ডিয়া মূলত গ্রিক শব্দ ইন্ডিকা থেকে এসেছে। আর এই ইন্ডিকা শব্দটি আবার কি হয়েছে সংস্কৃত শব্দ সিন্ধু থেকে তোমার উৎপত্তি লাভ করেছে। আর তৎকালীন সময়ে কি হয়েছিল ইন্দাস নদী যেটাকে সিন্ধু নদী বলা হয়, সেই সিন্ধু নদী অববাহিকায় কিন্তু বসবাস করার কারণে প্রাচীন যে গ্রিকবাসী বর্তমান ভারতীয় উপমহাদেশের লোকদের কি বলতো ইন্দুই বলে কিন্তু ডাকতো। আর সেই গ্রিক শব্দ থেকেই ধীরে ধীরে কি হয়েছে এই ল্যাটিন এবং পার্সিয়ান ভাষার মাধ্যমে কিন্তু ইন্ডিয়া নামটি প্রচলিত হয়ে আসছে। তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে গেলে কি অপশন ডি হয়ে গেছে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে বৈজ্ঞানিক নামকরণ পদ্ধতি বা নামকরণ পদ্ধতি যার দ্বারা পরিচিত হয় তিনি হলেন, অর্থাৎ বৈজ্ঞানিক নামকরণ পদ্ধতি এবং নামকরণ পদ্ধতি যার দ্বারা পরিচিত হয় তিনি কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কি এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, অর্থাৎ লিনেনিয়াস কিন্তু তিনি ছিলেন। তো দেখো ক্যারোলাস লিনিয়াস যিনি ছিলেন ইনি কিন্তু জীবের নামকরণের ক্ষেত্রে দ্বিপদ নামকরণের নীতিও কিন্তু প্রবর্তন করেছিলেন এই ক্যারোলাস লিনিয়াস, যার নাম হচ্ছে লিনেনিয়াস বলা হয়েছে এখানে। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে কোনো বস্তু বা পদার্থ যার মাধ্যমে শব্দ বাহিত হয় তাকে বলা হয়, অর্থাৎ কোনো বস্তু বা পদার্থ যার মাধ্যমে শব্দ বাহিত হবে সেই মাধ্যমটাকে কি বলা হবে সেটাকে কিন্তু মাধ্যমই বলা হয়। এখানে অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তো দেখো আমরা সবাই জানি শব্দ শূন্য মাধ্যমের মধ্য দিয়ে চলতে পারে না, আর এই কারণে আমরা সূর্য বা চাঁদে যদি কোনো বিস্ফোরণ হয় তার আওয়াজ আমরা পাই না, এবং চাঁদে যদি পাশাপাশি দুজন চিৎকারও করে তাহলে কেউ কারো কথা কিন্তু শুনতে পারে না, এই জন্য এই বায়ু মাধ্যম না থাকার জন্য। তো দেখো এখানে কিন্তু অর্থাৎ শব্দ বাহিত হয় যে এই শব্দ কিন্তু কোনো মাধ্যম ছাড়া বাহিত হয় না, এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, অর্থাৎ মাধ্যমটাই হচ্ছে এখানে রাইট অ্যান্সার। আর দেখো এখানে শব্দ সঞ্চালনের জন্য কি হয় স্থিতিস্থাপক জড় মাধ্যমের প্রয়োজন হয়। আর দেখো বায়ুতে শব্দের বেগ কিন্তু সব থেকে কম, আর তরলে বায়ুর থেকে একটু শব্দের বেগ রয়েছে একটু বেশি রয়েছে তরলে, আর তার থেকেও সবচেয়ে বেশি রয়েছে কোথায় বায়ু তোমার কঠিন পদার্থে কিন্তু সবচেয়ে বেশি আমাদের এই শব্দের বেগ রয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে কোন দিনে মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে ভারতের জাতীয় ক্রিয়া দিবস হিসেবে পালন করা হয়। এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন সি, অর্থাৎ
29 আগস্ট কিন্তু হবে এখানে রাইট অ্যান্সার। এই 29 আগস্ট 1905 সালে কিন্তু তিনি জন্মগ্রহণ করেন। আর তার এই জন্মদিনে কি পালন করা হয়? ধ্যানচাঁদের জন্মদিনে ভারতীয় জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালন করা হয় এই তার জন্মদিনে। আর তিনি ছিলেন কি, তিনি কিন্তু একজন বিখ্যাত ভারতীয় হকি প্লেয়ার ছিলেন। আর তার ডাক নাম ছিল গুলি, বা তারপর আরেকটা ছিল সেটা হচ্ছে উইজার্ড, তারপরে হচ্ছে জাদুকর, এগুলো কিন্তু বলা হতো। আর ধ্যানচাঁদকে আমরা কি বলতাম? হকি জাদুকর কিন্তু ধ্যানচাঁদকে বলা হয়। এটা এখান থেকে মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে ড্যাশের ইলেকট্রন আসক্তি সর্বাপেক্ষা কম। এখানকার মধ্যে কার ইলেকট্রন আসক্তি সর্বাপেক্ষা কম রয়েছে? এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কি, এখানে পারদ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তো দেখো পারদ একটি কি মৌলিক পদার্থ, যার প্রতীক হচ্ছে কি এইচ, যে হচ্ছে তার তোমার প্রতীক। আর পারমাণবিক সংখ্যা রয়েছে এই আমাদের পারদের কিন্তু 80। এটি একটি ভারী ডি ব্লক মৌল, অর্থাৎ ডি ব্লকের একটি মৌল রয়েছে। এটি একটি ভারী একটি ডি ব্লকের মৌল, একমাত্র ধাতু যা কি আদর্শ তাপমাত্রা এবং চাপের তরল অবস্থায় থাকে। এটি কিন্তু একমাত্র ধাতু ডি ব্লকের যেটি কি তোমার আদর্শ তাপমাত্রা এবং চাপে তরল অবস্থায় থাকে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যখন একটি ধনুক থেকে একটি তীর নিক্ষেপ করা হয় তার শক্তির রূপান্তর ঘটে ড্যাশিতে, অর্থাৎ কিসের থেকে কিসের রূপান্তর হয় শক্তিটা? এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, অর্থাৎ স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। অর্থাৎ যখন ধনুকে যখন থাকে সেটা স্থির অবস্থায়, তখন কিন্তু তার মধ্যে কী থাকে? স্থিতিশক্তি থাকে। আর যখন সেটাকে ছোড়া হয় তখন কিন্তু গতিশীল হয়, তখন কিন্তু সেটা কি গতিশক্তি কাজ করে। অর্থাৎ স্থিতিশক্তি থাকে আগে, তারপরে স্থিতিশক্তি থেকে সেটা কী হয়? গতিশক্তিতে রূপান্তরিত হয়। এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে বর্তমানে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। বর্তমানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী, এটাকে 2018 সালের কোশ্চেন। তখন কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী কে ছিলেন? তখন ছিলেন অরুণ জেটলি। অপশন ডি ছিল এখানে রাইট অ্যান্সার। কিন্তু বর্তমানে কে রয়েছেন? বর্তমানে কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী রয়েছেন নির্মলা সীতারামন। আর ইনি কিন্তু ইন্দিরা গান্ধীর যে অর্থমন্ত্রী হয়েছিলেন একবার, সেই ইন্দিরা গান্ধীর পরবর্তীকালে 48 বছর পরে দ্বিতীয় মহিলা অর্থমন্ত্রী হিসেবে আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রকের ভার নেন। আর দেখো স্যার রামাস্বামী, তারপর হচ্ছে কান্দস্বামী ষণ্মুখন চেত্রী যিনি ছিলেন, ইনি কিন্তু স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী ছিলেন। স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী তাহলে কে ছিলেন? তোমার রামাস্বামী কান্দস্বামী ষণ্মুখন চেত্রী, ইনি কিন্তু ছিলেন স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সমান হলো, অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কত কেলভিনের সমান? এখানে কিন্তু রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। তো তোমরা এখানে দেখো তাপমাত্রা 4টি স্কেল রয়েছে। দেখো তাপমাত্রার মধ্যে নিম্ন স্থিরাঙ্ক কত রয়েছে সেলসিয়াস স্কেলে? সেটা রয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস। আর কেলভিন স্কেলে কিন্তু রয়েছে 273 কেলভিন। আর ফারেনহাইটে রয়েছে কত? 32 ডিগ্রি ফারেনহাইট। তারপরে রয়েছে রয়মারে কিন্তু রয়েছে 0 ডিগ্রি। আর দেখো এখানে তার পরবর্তীতে দেখো রয়েছে উদ্ধ স্থিরাঙ্ক যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের সেলসিয়াস স্কেলে রয়েছে 100 ডিগ্রি সেলসিয়াস, আর কেলভিন স্কেলে রয়েছে কিন্তু 373 ডিগ্রি। আর এটা দেখো সমান্তরালে চলছে। দেখো এখানে 100 ডিগ্রি সেলসিয়াস বাড়লো, এখানে কিন্তু কেলভিনও 100 কেলভিন বাড়লো। অর্থাৎ দেখো সেলসিয়াসের সঙ্গে আমাদের কেলভিনের কিন্তু ডিফারেন্স সবসময় 273 করে হচ্ছে। অর্থাৎ এখানে 100 ডিগ্রি বেড়ে কী হয়ে গেলো? 0 থেকে 100 হয়ে গেলো, আর এখানে 273 থেকে 373 হয়ে গেলো। তাহলে এই 273 করে কিন্তু কেলভিনের সঙ্গে সেলসিয়াসের ডিফারেন্সটা থাকে। তাহলে এখানে যদি 100 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমার 373 কেলভিন কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে নিম্নলিখিতগুলির মধ্যে কে মহারাষ্ট্রের হর্টিকালচার দূত হিসাবে বিবেচিত হয় বা নির্বাচিত হয়েছেন? এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন বি কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। আর হর্টিকালচার কি? হর্টিকালচার হচ্ছে অ্যাকচুয়ালি উদ্যান পালন। অর্থাৎ দেখো এখানে এরকম করে কী হয় উদ্যানে, এটা কিন্তু এরকম করে গাছ লাগিয়ে এবং বিভিন্ন ধরনের শাকসবজি বা এইরকম চাষ করা হয় উদ্যানের মধ্যে, সেটাকে কিন্তু বলা হয় কি হর্টিকালচার। এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। পরবর্তী কোশ্চেনে দেখো রয়েছে সুন্দরবন টাইগার রিজার্ভ। সুন্দরবন যে টাইগার রিজার্ভ রয়েছে এটা কোথায় অবস্থিত? এটা কিন্তু সবাইরই জানা মোটামুটি, কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যে আমরা রয়েছি, আর এই পশ্চিমবঙ্গে রয়েছে কি সুন্দরবন টাইগার রিজার্ভ। অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তো দেখো এই যে সুন্দরবন টাইগার রিজার্ভ, এটা কিন্তু 1973 সালে এই এলাকাটিকে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প হিসেবে কিন্তু ঘোষণা করা হয় 1973 সালে। আর এই যে সুন্দরবন জাতীয় উদ্যান রয়েছে, এটা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে রয়েছে, এটা তো একটু আগে বললাম, সেটা কিন্তু দক্ষিণ 24 পরগনা জেলায় সবচেয়ে বেশি রয়েছে। অর্থাৎ দক্ষিণ 24 পরগনা জেলাটি পুরোটাই প্রায় কভার করে রয়েছে এই সুন্দরবন। এখানে জাতীয় উদ্যান, ব্যাঘ্র প্রকল্প, এছাড়া বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে এই সুন্দরবন জাতীয় উদ্যানে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।